আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি কখনোই ওর এসব পাগলাটে কাজকর্মকে গুরুত্ব দিতাম না। বিরক্তিকর একটা এক্সপ্রেশন দিয়ে ওকে ইগনোর করে চলে আসতাম আমি। বিনিময়ে সেও থেমে থাকতো না, একটা না একটা ক্ষতি করতোই আমার, বড় রকমের না হলেও ছোটোখাটো করতো। ওর এসব অদ্ভুত আচরণের পেছনের কারণটা আমি তখনই ধরতে পারলাম। সন্দেহ হতো ওর মনে হয়তো বা কোনো অনুভূতি জন্ম নিয়েছে আমায় ঘিরে। নইলে মার মার কাট কাট সম্পর্কের পরেও ও বারে বারে নানা বাহানায় আমার আশেপাশেই বা থাকতে চাইবে কেন? ওর মনে আমার জন্য অনুভূতি আছে এটা ভাবতে গেলেও আমার ভয় লাগতো। যতই হোক, আমি এবারের আশ্রয়ে ছিলাম। আশ্রয়ে যারা থাকে তাদের কখনো কেউ ভালো ধারণা পোষণ করে না তাদের নিয়ে। সেখানে এবাড়ির ছোট ছেলের সাথে যদি কোনো প্রকার সম্পর্কে জড়িয়ে যেতাম তাহলে কি দুর্দশাই না হতো আমার। তাছাড়া আপা এবাড়ির বউ, আমাদের স্ট্যাটাসের সাথে না যাওয়া সত্ত্বেও কেবল প্রেমের সম্পর্কে থেকে সে এবাড়ির বউ হতে পেরেছে। এখন আমিও যদি ইন্তেশারের ডাকে সাড়া দিয়ে ফেলি তখন লোক তো এটাই ভাববে বড়লোক পরিবার দেখে এক বোন আরেক বোনকে লেলিয়ে দিয়েছে। আমার পরিবার নিয়ে, মৃত মা বাবাকে নিয়ে নোংরা কথা উঠতো, আমাদের লোভী বলে জানতো সবাই। আর আমি এসেছি থেকেই বুঝতাম এবাড়ির হাতে গোনা দু একজন ছাড়া আর কেউ আমায় পছন্দ করতো না, মেনে নিতে পারেনি আমায়। যে পরিবারের প্রায় সবাই আমি বিমুখ, সে পরিবারের কারোর সাথে সম্পর্ক করার কথা ভাবতাম কি করে আমি? অবশ্য সবসময় যে সন্দেহ হতো সেরকমটাও না। একবার ভাবতাম আমার ধারণা ভুলও হতে পারে। ইন্তিশারের সাথে আমার বয়সের পার্থক্য বেশ, আমাদের মন মানসিকতা এবং চালচলনও ভিন্ন। ভেবে নিলাম ওর আমার প্রতি যদি কোনো ভালো লাগা জন্মেও যায় তা অবশ্যই সৌন্দর্যের মোহে। এই মোহ ক্ষণস্থায়ী, চোখের পলকে কেটে যাবে। কিন্তু ব্যাপারটা এমন ছিল না, বরং ইন্তিশারের পাগলামোর চূড়ান্ত রূপ শেষ অবধি সে আমায় দেখিয়েই ছাড়লো। চিরকালের জন্য নিজের সাথে বাঁধবার অদ্ভুত প্রস্তাব নিয়ে এলো এক বিকেলে। এসএসসি পরীক্ষার সময় চলছে, আর 1 মাস বাদেই পরীক্ষা। লেখাপড়ায় কোনো রকম গ্যাপ আছে কিনা যাচাইয়ের জন্য পুনরায় এক প্রস্তুতি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। দুপুরের শিফটে ছিল সেই কোচিং। আপা নিয়ে যাওয়া আসা করতো। আমি বলেছিলাম ওকে ইন্তিশারের অত্যাচার থেকে বাঁচাতে। আপারই আপারও মনে হয় কোনোভাবে সন্দেহ হয়েছিল ইন্তিশারকে, তাই সেও না করলো না। কিন্তু একদিন দুলাভাইয়ের কোনো বন্ধুর বাড়িতে এক দাওয়াত অ্যাটেন্ড করতে হতো ওকে। দোটানায় পড়ে গেল, আমার কোচিংয়ে যাবে নাকি দাওয়াতে। আমি ওর দোটানা দেখে সউদ্যোগে বললাম, আজকের দিনটা আমি একা যাই, তুমি চিন্তামুক্ত দাওয়াতে চলে যাও, কোনো সমস্যা নেই। আমার কথায় আপা ভরসা পেয়ে পরে দুলাভাইয়ের সাথে চলে গেল। একা একাই সেদিন কোচিং করে বাড়ি ফিরছিলাম। ইন্তিশার আগের দিন বাড়িতে ছিল না, সেদিন বিকেলেই কোত্থেকে উদয় হলো। খোঁজ নিয়ে দেখলো আপা বাড়িতে নেই। এমন সুযোগ হাতছাড়া করবে কেন সে? কারো তোয়াক্কা না করে সোজা আমার ঘরে চলে এলো। আমি তখন মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছি। ওকে দেখে স্বভাবতই ভয় পেয়ে গেলাম আমি। অসময়ে একটা ছেলে মানুষ ঘরে এলে যেমন বিপদ আপদের ভয় হয়, ঠিক তেমন ভয়। ভয় পাবার আরও একটা কারণ হলো ও কেমন অস্থিরভাবে পায়চারি করছিল পুরো ঘর জুড়ে। বারবার নিজের মাথার চুলগুলো টানছিল আর বিড়বিড় করছিল। ওকে এমন এলোমেলো দেখে ভয়ানক কোনো বিপদের আশঙ্কা করছিলাম আমি। সুযোগ যেন নিতে না পারে এজন্য ভয় পেয়ে বিষয়টাকে বুঝতে দিলাম না। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রেখে প্রশ্ন করলাম, আপনি এই অসময়ে এখানে কেন? আমার প্রশ্ন শুনে ও চকিত তাকালো। তারপর কাল বিলম্ব না করে এক ছুটে চলে এলো আমার কাছে, হাত দুটো টেনে ধরে বলল, শোনো নীরদ, তোমাকে একটা সিরিয়াস কথা বলবো এখন, মন দিয়ে শুনবা, ঠিক আছে? আমি ওর অসংলগ্ন গলা শুনে ভরকে গিয়ে আলতোভাবে মাথা নাড়লাম। হাত ছাড়ানোর চেষ্টা করেও ও দিল না। ঘন ঘন শ্বাস ছেড়ে খুব দ্রুততার সাথে বলতে লাগলো, আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি নীরদ, তুমি আমার সিরিয়াস প্রেম। তোমাকে দেখার পর থেকে কেমন অশান্তি শুরু হয়েছে মনের ভেতর। এক মুহূর্ত স্থির থাকতে পারি না। সব সময় তোমাকে চোখের সামনে বসায় রেখে অপলক দৃষ্টিতে দেখতে ইচ্ছে হয়। তুমি মাফিনের সাথে কথা বলার সময় যখন অল্প করে হাসো তখন আমার কি ইচ্ছে করে জানো? তোমাকে শক্ত করে জড়াই ধরে চুমু খাই। তোমার ফোলা ফোলা গাল আমার খুব ভালো লাগে নীরদ। দেখলে মনে হয় এক টুকরো সাদা মেঘ আমায় ডেকে ডেকে বলে আলতো করে ছুঁয়ে দিতে। তুমি আমার আশেপাশে থাকলেই আমি টের পেয়ে যাই জানো। তোমার গায়ের গন্ধ আমার খুব ভাল লাগে, কেমন নেশা ধরে যায়। তোমাকে দেখার পর থেকে আমার আর কাউকেই ভালো লাগে না নীরদ। তুমি আমাকে পাগল করে দিচ্ছ। আমি ঠিকমতো ঘুমাতে পারি না তোমার জন্য।
চোখ বন্ধ করলে তোমার চেহারা ভাসে চোখের পর্দায়। দেখো, আমার চোখ দুটো ভালো করে দেখো। না ঘুমাতে ঘুমাতে ইনসমনিয়ার পেশেন্ট হয়ে গেছি। কত ডার্ক সার্কেল চোখের নিচে দেখো। বলতে বলতেই ও ঝুঁকে পড়লো আমার উপর। আমি মাথা সরিয়ে নিলে আবারও সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি জানি আমার কথা খুব এলোমেলো লাগছে তোমার কাছে। আমি যে একদমই গুছিয়ে কথা বলতে পারি না নীরদ। আচ্ছা, কনক্লুশনে আসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে না করলে টুপ করে মরে যাব আমি। দেখছো না কত খারাপ অবস্থার মধ্যে আছি। তুমি আমাকে বিয়ে করবে নীরদ? সব ব্যবস্থা করে এসেছি আমি। আমরা এক্ষুনি কাজী অফিসে যাব। কিচ্ছু করতে হবে না তোমায়, শুধু একটা রেজিস্ট্রি পেপারে সাইন করে দিবা। বাকি সব কাজ আমার। আমার মনে হচ্ছে তুমি আমার বউ হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ চলো নীরদ, প্লিজ। বন্ধুদের কাজী অফিসে বসিয়ে রেখে এসেছি আমি। তোমাকে চেঞ্জ করতে হবে না, শুধু একটা ওড়না মাথায় পেঁচিয়ে নাও। বলতে বলতেই র্যাকের ওপর থেকে একটা লাল রঙের ওড়না এনে আমার মাথায় পেঁচিয়ে দিল। তারপর হাত টেনে ধরলো শক্ত করে। চলো নীরদ, বেশিক্ষণ লাগবে না, শুধু একটা সাইন। সেদিনকার ওর অদ্ভুতরে আচরণ আমার শরীর হিম করে দিচ্ছিল। ভয় থরথর করে কাঁপছিলাম আমি। কি সর্বনাশের কথা, বিয়ে করবে আমাকে, সব ব্যবস্থাও করে এসেছে। ইস, কেউ জানতে পারলে কি ঝামেলার মধ্যেই না পড়তে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি কান্নামাখা গলায় বললাম, প্লিজ আমার হাত ছাড়ুন আর এক্ষুনি চলে যান এই ঘর থেকে। এসব কথা কেউ জানতে পারলে বিপদে পড়তে হবে আমায়। এক মুহূর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নরম সুরে ভরসা দেবার মতো করে বলল, কাঁদছো কেন নীরদ? কেঁদো না। আর এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আমার উপর একটু ভরসা করো। কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। শুধু বিয়েটা হতে দাও প্লিজ। না, আমি আপনাকে বিয়ে করব না। জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বললাম আমি। সে দু কদম এগিয়ে এসে ফের হাত টেনে ধরলো আমার। কাতর স্বরে বলল, আমাকে ভুল বুঝো না নীরদ। বাজে কোনো উদ্দেশ্যে বিয়ে করতে চাইছি না, বিশ্বাস করো। ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। এজন্য হারানোর ভয় পাই। একবার বিয়েটা হয়ে গেলে আর কেউ তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি না চাইলে কখনো ছুঁয়েও দেখবো না তোমাকে। একটু কাছে আসার চেষ্টা করব না, তবুও রাজি হয়ে যাও। না, এভাবে হয় না। এরকম বিয়ের কোনো ভিত্তি নেই। সমাজ স্বীকৃত নয় এইসব। তাছাড়াও আমি কখনো আপনাকে ওই দৃষ্টিতে দেখিনি। দেখনি, এখন দেখবে। একবার তোমায় ভালোবাসার সুযোগ দাও, যত্নে আগলে রাখবো। উফ, আপনি বুঝতে পারছেন না কেন? এরকমটা হয় না। এসব মুখের কথার মতো এত সহজ নয়। দেখো, একটাবার ভরসা করে দেখো নীরদ, একটাবার। প্লিজ চলে যান আপনি আমার ঘর থেকে। মাথা ঠিক নেই আপনার? মাথা আমার ঠিকই আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো আমার অবস্থাটা। কিচ্ছু বোঝার নেই এখানে। আর এত জোর কেন করছেন? বলছি না বিয়ে করতে চাই না আমি আপনাকে। বিরক্তির সাথে বলি আমি। সে দুই হাতে আমার কাঁধ চেপে ধরে। কেন চাও না? পছন্দ করো না আমাকে? না, করি না, আর কখনো করবো না। আপনি একটা বাজে ছেলে। রাগটা সামলাতে না পেরে ঝাঁঝালো স্বরে বলি আমি। এবারে সেও রেগে যায়। রাগের বর্ষবর্তী হয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় আমায়। তীক্ষ্ণ গলায় বলে, বাজে ছেলে? আমি বাজে ছেলে? কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? আজ পর্যন্ত কি কি অভ্যেস দেখেছো তুমি আমার মধ্যে, বলো? বড়লোক বাবার বকে যাওয়া জিদ্দি একরোখা বদমাস ছেলে আপনি। এটাই বাজে ছেলেদের সবচাইতে বড় বৈশিষ্ট্য। আমি জিদ দিয়ে একরোখা বদমাস? জিদ দেখিয়েছি তোমাকে এখনো? দেখাবো জিদ কাকে বলে। তুলে নিয়ে কাজী অফিসে ফেলবো। হনহন করে হেঁটে এসে রক্তচক্ষু নিয়ে বলে সে। আমি আবার কেঁদেই ফেলি। কাঁদতে কাঁদতে বলি, সিনক্রেট করবেন না প্লিজ। চিৎকার করতে বাধ্য হব আমি। চিৎকার করবে? করো দেখি, কাজ তো আরো সহজ হয়ে যাবে। চিৎকার করে লোক জড়ো করবে তুমি। সকলের সামনে আমি বলবো আমাদের প্রেমের সম্পর্ক আছে, ঝগড়া হয়েছে তাই কাঁদছো। যে বিয়ে লুকিয়ে করতে চেয়েছিলাম সেটা এখন সকলের সামনে হবে, কারোর মত থাকুক আর না থাকুক। ওর কথা শুনে নিজেকে অসহায় লাগতে শুরু করে আমার। যে পন্থাই অবলম্বন করতে যাচ্ছি তাই বিপরীতে যাচ্ছে। এভাবে ওর হাত থেকে বাঁচা সম্ভব নয়। মনে প্রাণে প্রার্থনা করতে শুরু করি, কেউ একজন আসুক, আপা কিংবা অন্য কেউ, এই পাগল ছেলেটার হাত থেকে বাঁচাক আমায়।
প্রার্থনা খুব জলদি কবুল হয়ে যায় কিভাবে যেন। অকস্মাৎ ঘরে ভেজানো দরজা ঠেলে আপা ঢোকে ভেতরে। ইন্তিশার আর আমাকে এভাবে দেখে অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, তারপর ধীর গলায় জিজ্ঞেস করে, ইন্তিশার, তুমি এই অসময়ে নীরদের ঘরে কি করছো? আবার প্রশ্নের পর ইন্তিশার আমার থেকে একটু সরে দাঁড়ায়। আমি স্পষ্ট দেখতে পাই ওর চোয়াল শক্ত হয়ে আছে, চোখ মুখে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে ও জবাব দেয়। বিয়েতে রাজি করাতে এসেছি। কণ্ঠে স্বাভাবিকতা থাকলেও চোখে মুখে ওর অন্যরকম কঠোরতা। এর সঠিক কারণ বুঝতে পারি না আমি। ওইদিকে ওর উত্তরে হতভম্ব হয়ে যায় আপা। চোখের পলক না ফেলে একবার ওর দিকে তো একবার আমার দিকে তাকিয়ে বিস্ময় মাখা গলায় প্রশ্ন করে, কার বিয়ে? কিসের বিয়ে? আমাদের বিয়ে, আমার আর নীরদের। আমি নীরদকে ভালোবাসি ভাবি। পূর্বের ন্যায় সাবলীল স্বীকারোক্তি, কিন্তু এই সাবলীল স্বীকারোক্তি যে আমার উপর ঝয় বয়ে আনতে পারে এটা একবারও চিন্তা করে না ও। আমিও ওই মুহূর্তে ভাবতে পারিনি ও এমন দুঃসাহসিক কোনো কাজ করতে পারে। আপার সামনে দাঁড়িয়ে রিয়াকশন কি হবে তা কল্পনা করে দম বন্ধ হয়ে আসতে শুরু করে আমার। আপা খানিক সময় নেয় বিষয়টা বুঝতে। ঘরের মধ্যে তখন পিনপতন নীরবতা। আমি শব্দবিহীন কাঁদছি। আপাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো সেজন্য মনে মনে কথা সাজাচ্ছি। ঠিক সেই মুহূর্তেই আপা আমার হাতটা টেনে নিয়ে তার সামনে দাঁড় করালো এবং কিছু বুঝে ওঠার পূর্বে সর্বশক্তি দিয়ে এক থাপ্পড় বসালো আমার গালে। অকস্মাৎ মারে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেলাম আমি। আপাই টেনে তুললো আবার। রাগে অগ্নিশর্মা হয়ে দাঁতে দাঁত চেপে বলল, শেষ পর্যন্ত আমার ভয়টাকে সত্যি করে দিলি? আমার এই আশ্রয় থেকে এত বড় ক্ষতি করে দিলি আমার? এসব করার জন্য এসেছি সেখানে? আমি অনুনয়ের সুরে বললাম, আপা বিশ্বাস করো, তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর নির্লজ্জ! ধরা পড়ে এখন মুখের উপর মিথ্যে বলছিস? সম্পর্ক নেই তাহলে ও তোকে বিয়ের প্রস্তাব দিতে আসবে কিভাবে? উত্তরে আমি কিছু বলবো তার পূর্বেই ইন্তিশার এগিয়ে এলো। আপার থেকে আমায় ছাড়িয়ে নিয়ে বলল, ভাবি তুমিও জানো নীরদের কোনো দোষ নেই এখানে। আমাদের সমস্ত কথোপকথন যে এতক্ষণ বাইরে থেকে শুনেছিলে এটা আমি জানি। শুধুমাত্র আমাকে শাস্তি দেবার জন্য ওকে এভাবে মারার প্রয়োজন নেই। যা বলার সরাসরি আমাকে বলো। চমকাবার পালা ছিল আমার। আপা বাইরে থেকে শুনছিল আমাদের কথা, তাহলে এতক্ষণ ঘরে এলো না কেন? আচমকা বিষয়টা নিয়ে রাগ হলো আমার। অপরাধ না থাকা সত্ত্বেও মার খেয়েছি, ব্যাপারটা হজম করতে পারলাম না আমি, এবং আমার সমস্ত রাগ গিয়ে পড়লো ইন্তেশারের উপর। হ্যাঁ, ওর জন্যই তো এত সব ঘটেছে। দোষ না করেও দোষী হয়ে যাচ্ছি আমি। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর থেকে চোখের পানি মুছে বলি, সব হয়েছে আপনার জন্য। ভালোবাসা 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 ক্যাসেটের মতো বাজিয়েই যাচ্ছেন তখন থেকে। বলেছি না একবার আপনাকে পছন্দ করি না, ভালোবাসতে পারবো না, আমি বিয়ে করতে চাই না। বুঝতে পারছেন না আপনি আমার কথা? নীরদ আমার কথাটা শোনো। আপনি আমার কথা শুনুন। ভালোবাসবার মতো কোনো কোয়ালিটি নেই আপনার মধ্যে। অতিরিক্ত রাগ জেদে ভরা আর দু হাতে টাকা ওড়ানো ছাড়া আর কি কোয়ালিটি আছে আপনার? আমাকে শোনান না। মেয়েরা মৌমাছির মতো আশেপাশে ঘোরে আপনার, কারণ আপনার লেভেলটাই ওরকম। টাকা পয়সার ভারে ওপরে উঠলেও বাস্তবিক পক্ষে আপনি একটা নিচু সস্তা টাইপ ছেলে। আপনাদের মতো সস্তা ছেলেরা আমার দু চোখের বিষ। ঘৃণা করি আমি আপনাদের, ভীষণ ঘৃণা করি। চিৎকার চেঁচামেচি করো না নীরদ, শান্ত হও। শান্ত হব? কি শান্ত হব? জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আমার। সেই প্রথম দিন থেকে আপনার এত মানসিক অত্যাচার আর নিতে পারছি না আমি। দুই হাতে মাথার চুল খামচে ধরে মেঝেতে বসে পড়ি আমি। এমন অবস্থায় আমায় দেখে আপা দৌড়ে আসে, মাথায় হাত বোলাতে বোলাতে বলে, শান্ত হ নীরদ, শান্ত হ। শান্ত হব? এই ছেলেটা যতক্ষণ আমার সামনে থাকবে কিছুতেই আমি শান্ত হতে পারবো না। শোনো আপা, অনেক হয়েছে এই বাড়িতে থাকা। তুমি যে ভয় পাও বাইরে একা একটা মেয়ে থাকলে কোনো ক্ষতি হয়ে যাবে, আসলে আমার সবচাইতে বড় ক্ষতি হবে এই বাড়িতে থাকলে। এই ছেলেটার জন্য আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি এক্ষুনি আমার যাওয়ার ব্যবস্থা করবে, চলো। চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়াই আমি। এবারে ইন্তিশার কথা বলে, হাইপার হয়েও না নীরদ, রাগের মাথায় কোনো ডিসিশন নেবে না। আপনার লজ্জা করে না এইসব বলতে? এত কথা শোনাবার পরেও নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন কি করে আপনি? আরো দুটো কথা শোনাতে নেই, কিন্তু আপা আটকে দেয় আমায়। হাত টেনে ধরে বলে, চুপ কর নীরদ, চুপ কর। আর বলিস না কিছু, অনেক বলে ফেলেছিস ইতোমধ্যে, এখন চুপ কর। আর ইন্তিশার প্লিজ তুমি এখন চলে যাও ভাই। আবার ফেরার সময় হয়েছে। ভুল করেও যদি উনি এইসব জানতে পারেন তাহলে বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। আমি রিকোয়েস্ট করছি তোমায়, প্লিজ যাও। আবার রিকোয়েস্টে এবার কাজ হয়। এক মুহূর্ত ব্যয় না করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় ইন্তিশার। আর আমি রাগে দুঃখে একাকার হয়ে আপার বুকে মুখ গুজে কাঁদি। সবসময় সব সমস্যার উৎস আমিই কেন হই? সেদিনের ওই ঘটনার পর সবটা অকস্মাৎভাবেই চুপ হয়ে যায়।
সে বিকেলের পর ইন্তেশারকে আর একবারের জন্যেও বাড়িতে দেখিনি আমি। হয়তোবা নিজের ঘরে থাকতো কিংবা অন্য কোথাও চলে গিয়েছিল। সে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি আর আমি। আপার উপর চাপ সৃষ্টি করে হোস্টেলে উঠতে চেয়েছি, কিন্তু আপা কোনোভাবেই আমার জেদ আমলে নেয়নি। দাঁত কামড়ে পড়ে থেকেছে ওখানেই। তারপর এলো পরীক্ষার সময়। জোর করে সব দুর্ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হলো। আপাও আর টু শব্দ করলো না এই ব্যাপারে। চার দেয়ালে ঘটে যাওয়া ঘটনাগুলো চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রেখে আমরা স্বাভাবিক জীবনে ব্যস্ত হয়ে পড়লাম, অভ্যস্ত হয়ে গেলাম এতে। একে একে আমার পরীক্ষা শেষ হলো। ইন্তেশারের উপর রাগটাও অল্প স্বল্প করে কমতে শুরু করলো। সময় বাড়ার সাথে সাথে উপলব্ধি করলাম এই ঘটনার পেছনে সম্পূর্ণ দোষ তো ওকেও দেয়া যায় না। কোনো পারপাসেই বা দোষারোপ করবো আমি তাকে? ও তো মানুষ, আগাগোড়াই একরকম, ভেবে চিনতে কোনো কিছুই করে না। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। কখনো কোনো জিনিসের জন্য স্ট্রাগল করতে হয়নি ওকে। আমার কাছে যা দুঃসাধ্য তা ওর কাছে কখনোই দুঃসাধ্য হবার কথা নয়। কেনই বা দুঃসাধ্য হবে? ওর জীবনে দুঃসাধ্য বলে তো কোনো কিছু ছিলই না, কখনো ছিল না। তাহলে ও আমার মতো জটিল চিন্তা করবে কেন? এরকম নানা প্রশ্ন তৈরি হতে থাকলো আমার মনে। এই ঘটনাটা নিয়ে নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করলাম বারংবার। তখন হঠাৎ ইন্তেশারের খোঁজ করতে ইচ্ছে হলো। একদিন সাহস করে আপাকে জিজ্ঞেস করলাম ওর ব্যাপারে। প্রথমে আপা থম মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর ধীর গলায় বলল, এত কিছুর পরে মাথা থেকে বের করতে পারিসনি ওকে? সেদিন হয়তো বা একটু বেশি বাজে ব্যবহার করে ফেলেছিলাম আপা। ব্যাপারটা ভাবলে কেমন যেন লাগে। ভাবতে হবে বা কেন? যা হবার হয়ে গেছে। ওসব মাথায় এনে আবারও ঝামেলা জড়াতে চাস? কোনো ঝামেলাতেই জড়াতে চাই না আপা, শুধু খোঁজ নিতে চাচ্ছিলাম, এই আর কি। খোঁজ নেওয়াটাও স্বাভাবিক কোনো ব্যাপার নয় নীরদ। সত্যি করে বলতো, ইন্তিশারের প্রতি তোর কোনো অনুভূতি আছে? ছি আপা, কি সব বলছো? এসব নিয়ে কখনোই চিন্তা করিনি আমি। চিন্তা না করাই উচিত। তোর জীবনটার 5টা মানুষের মতো স্বাভাবিক নয়। জীবন সম্পর্কে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এই বিষয়টা মাথায় রাখবি। থাকে আপা, সবসময় মাথায় থাকে। আমার জীবনের অমোঘ সত্যি চাইলে কি আমি ভুলতে পারবো অথবা অস্বীকার করতে পারবো আমি? পারবো না তো। মৃদু হেসে বলি। আপা বিষণ্ণ চোখে তাকিয়ে দেখে আমায়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেদিন একটু বাড়াবাড়ি করেছিলি বটে, তবে সেটা হয়তোবা তোদের দুজনের জন্য ভালোই হয়েছে। খুব আত্মভিমানী ছেলে ইন্তিশার। অতগুলো কথা শুনবার পর কি আর আগের মতো সহজ স্বাভাবিক থাকতে পারতো ওইখানে? চলে গেছে ও বাড়ি ছেড়ে। অস্বাভাবিক কথাটা এত স্বাভাবিকভাবে বলে দিয়েছিল আপা। চমকে উঠেছিলাম আমি। বাড়ি ছেড়েছে কথাটা এত স্বাভাবিকভাবে বলছো তুমি? ও আমার জন্য নিজের বাড়ি ছাড়লো? স্বাভাবিকভাবে বলছি, কারণ ব্যাপারটা আমাদের কাছে আসলেই স্বাভাবিক। ইন্তিশারের অভ্যেসই এরকম। যখন যেটা মন চায় তখন সেটাই করে ও। এর পূর্বে অনেকবারই বাড়ি ছেড়ে অন্যত্র থেকেছে। কিন্তু আপা। চিন্তার কিছু নেই, খোঁজ নেওয়া হয়েছে। বড় ভাইজানের কাছে গেছে ও। বড় ভাইজান মানে তোমার ভাসুর? উনি তো দেশের বাইরে থাকেন আপা। হুম। আমার উপর রাগ করে দেশের বাইরে চলে গেল ইন্তিশার? হুম, গেল, যেতে দে। বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তা করিস না। এটাই ঠিক তোদের জন্য। দূরে থাকলে সেদিনের বাজে ঘটনাটা ভুলতে পারবে ও। এরকম নানা কথাবার্তা বলে আপা বোঝালো আমায় ওর দূরে যাওয়াটাই আমাদের দুজনের জন্য মঙ্গলকর। আপার বোঝানোয় আমিও হয়তোবা বুঝলাম, কিন্তু কোথাও একটা অপেক্ষা ছিল ইন্তেশার ফেরার। আমার জন্য ও নিজের বাড়ি ঘর দেশ সবটা ছাড়লো। ব্যাপারটা যন্ত্রণা দিত আমায়। এই যন্ত্রণা থেকে মুক্তি লাভের উপায় খুঁজছিলাম হন্যে হয়ে। ওকে সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? নাকি কোনো একদিন সামনাসামনি বসে শান্তভাবে কথা বলে ওর পাগলামোর সমাধান বের করব? এসবই ভাবতাম সব সময়, কিন্তু ভাবনার অন্ত কখনোই খুঁজে পাইনি। বেশ কিছু সময় ভুগেছি এইসব নিয়ে। আপা হয়তোবা লক্ষ্য করেছিল আমার অস্বাভাবিকতা, তাই আবারও একদিন সময় নিয়ে বোঝালো আমায়। ইন্তেশার ওখানে গিয়ে থেমে নেই, জীবনের গতিটাকে স্বাভাবিক করে নিয়েছে সে। লেখাপড়া শুরু করেছে ওখানে। আর এখন নিজের জীবন নিয়ে আলাদা একটা ভাবনা আছে, যে ভাবনার মধ্যে আমার স্মৃতি আর কোথাও নেই। দেশ ত্যাগের সাথে সাথে আমার জন্য গড়ে তোলা পাগলাটে অনুভূতিরও ত্যাগ করেছে ও। ও যদি সব ভুলে গিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে আমি কেন থেমে থাকবো? আবার কথা ছিল এটা। পরবর্তীতে আমিও চিন্তা করি, কম বয়সের এক পাগলামোকে ধরে বসে থেকে নিজের ক্ষতি করার তো কোনো মানেই হয় না। এরপর আর আমিও মনে রাখতে চাই না ওকে, ওর ভালোবাসাকে। সেদিনই মন মস্তিষ্ক সব জায়গা থেকে মুছে যায় ও। ওর কোনো প্রকার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হয় না আর। আপাতত বহু সময়ে অসময়ে ওর ছবি দেখাতো, ও কতখানি ভালো আছে তার গল্প করতো। চুপচাপ দেখে একটুখানি মৃদু হাসি দিয়ে চলে আসতাম আমি। তখন থেকে জেনে এসেছি ও
ও আর আমাকে নিয়ে ভাবে না, হয়তো বা ঘৃণাও করে। কিন্তু না, আমি যে আবারও ভুল প্রমাণিত হলাম। হিসেবে গড়বড় হয়ে গেছে অনেক বড়। সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল একটা মানুষ ইন্তেশার। ঘৃণা তো দূর, আমাকে ভালোবাসাই ছাড়তে পারেনি ছেলেটা। মনের রাগটাকে অভিমানে পরিণত করেছে। এটা কি হওয়ার কথা ছিল? কেন ও আমার সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতে চাইছে বুঝতে পারছি না আমি। ও কি এত বছরেও বুঝে উঠতে পারেনি এই সম্পর্ক কারো কাছে স্বীকৃতি পাওয়ার নয়? দুলাভাই জানতে পারলে আবার উপর ভয়ানক বিপদ নেমে আসবে। আমি কখনোই চাইনি আমার জন্য আমার বোনের কোনো প্রকার ক্ষতি হোক। বয়সটা আমার আবেগে ভেসে যাওয়ার ছিল, ওপাশের একটু কাতর চাহনি আর গলে যাওয়ার ছিল, কিন্তু কই যায়নি তো। খুব করে সামলেছি আমি নিজেকে। ওকে প্রত্যাখ্যান করবার সময় কষ্ট তো অনুভূত হয়নি, স্রেফ ভয় পেয়েছিলাম, মাথার উপরে ছাদটা হারানোর ভয়। এছাড়া কোনো অনুভূতি জাগেনি। তখন থেকেই ভাবনাটা আত্মকেন্দ্রিক ছিল। যার কষ্টেও এক মুহূর্তের জন্য প্রভাবিত হইনি, যার জন্য আমার মনে একটুখানিও জায়গা নেই, তার সমস্ত মন জুড়ে কেবল আমারই বসবাস কেন? লোকে বলে প্রেমে পড়লে মানুষ চিন্তা শক্তি হারায়। সেও নিশ্চয়ই সমস্ত চিন্তা শক্তি হারিয়ে বসে আছে। নইলে এই বছরে আমাদের সম্পর্ক গড়ে না উঠবার পেছনের কারণ ঠিকই উপলব্ধি করতে পারত এবং আমাদের দুজনের মঙ্গলের জন্যই ভুলে যেত আমায়। এতটা সময়ের অপরিবর্তনীয় অনুভূতি তাহলে কি আমাকেই মুছে দিতে হবে ওর মন থেকে? মুছে দেওয়ার উপায় তো ওই একটাই, আবারও আঘাত করতে হবে শক্ত প্রত্যাখ্যানের মাধ্যমে। করব, তাই করব। এই ঠিক, এটাই উচিত। ভালোবাসা কি এভাবে জোর করে পাওয়া যায় ইন্তিশার? হাল ছেড়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে শুধালাম আমি। এটা আমার প্রশ্নের উত্তর নয় নীরদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য, তুমি বাধ্য। হয় আমার প্রশ্নের উত্তর দেবে, নয়তো আজই এই মুহূর্তে আমায় বিয়ে করবে তুমি। অস্থিরভাবে বলল। খুব বিরক্ত লাগলো আমার। আবারও ওই একই কথা। হ্যাঁ, এক কথা। জোর জবরদস্তি না করলে তোমার সাথে পেরে ওঠা সম্ভব? আপনি যতই জোর করার চেষ্টা করুন না কেন, আপনাকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। করবে, বিয়েটা হয়ে গেলেই করবে। বিয়ে কি ছেলে খেলা? রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলাম ইন্তিশারকে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারলাম না। বজ্র আলিঙ্গনে যেন বন্দি করে নিয়েছে আমায়। বৃথা চেষ্টা। কিছুক্ষণ দেখলো চুপচাপ, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে খুব নরম সুরে বলল, আমি এই বাড়ির ছেলে, তোমার বোনের দেবর। এটাই তোমার সমস্যা, তাই না নীরদ? তুমি ভাবো আমাকে অ্যাকসেপ্ট করলে তোমার বোনের সংসার ভাঙবে, লোকে তোমাদের পরিবারকে লোভী বলবে, এই জন্যে আমাকে ইগনোর করো, তাই না? সত্যিটা তাহলে ও আবিষ্কার করে ফেলেছে। এভাবে ওর মুখে নিজের ভাবনা শোনা মাত্রই ভেতরে ভেতরে চমকে উঠলাম আমি। পুনরায় মুখ ফিরিয়ে প্রশ্নটাকে এড়ানোর চেষ্টা করলাম পুরোদমে। আমায় মুখ ফেরাতে দেখে ইন্তিশারে ভীষণ রাগ হলো, কড়া স্বরে বলল, মুখ ফেরাবে না নীরদ। সত্যের মুখোমুখি হলে এভাবে মুখ ফেরাবে না। সত্যকে সাহসের সাথে মাথা উঁচু করে স্বীকার করতে শেখো। কিসের সত্য? মন গড়া দুটো কথা বললেই তা সত্য হয়ে গেল নাকি? তাহলে সত্য কোনটা তুমিই বলে দাও। সত্য? সত্য শুনতে চাইছেন তো? তাহলে শুনুন। আমি আপনাদের মতো লোক দেখানো উঁচু বংশীয় লোকদের ঘৃণা করি। বাইরে আপনাদের চাকচিক্য আর আভিজাত্যের ছড়াছড়ি, অথচ ভেতরটা ভীষণ নোংরা আর কলুষিত। বোনের সংসারের কথা বলছেন তাই না? আরে ওই সংসার ভাঙার ভয় কি করব? সংসার তো আগে থেকেই ভেঙে বসে আছে। আমার কথা ইন্তেশারের ভ্রু কুঁচকে গেল। আপনার মেজো ভাই ফেরেশতা না আপনাদের চোখে? ওর আসল সত্যি আমার বোনকে জিজ্ঞেস করুন। ভালো মানুষের মুখোশ পরে থাকা নোংরা কীট একটা সে। সুন্দরী বউ, ফুটফুটে ছেলে ঘরে থাকতেও অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়ায় সে বাইরে। আমার বোনের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে 2 টাকার ভালোবাসার লোভ দেখিয়ে বউ করে এনেছে এই বাড়িতে। তারপর থেকে শুরু হয়েছে অত্যাচার। কে জানে কত বছর থেকে ওই অমানুষের অত্যাচার সহ্য করে আসছে আমার বোনটা। এক মুহূর্তের জন্যও বুঝতে দেয়নি আমায়। এসব কি উল্টাপাল্টা কথা বলছো নীরদ? কার সম্পর্কে কথা বলছো আইডিয়া আছে? একটা নোংরা কিটের সম্পর্কে কথা বলছি যে দুর্ভাগ্যবশত আমার বোনের হাজবেন্ড হয়। হাজবেন্ড, ভালোবাসার মানুষ, যার হাতে প্রতিনিয়ত মার খায় আমার বোন। মেজো ভাই ভাবিকে মারে? অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল ইন্তেশার। মারে না তো আমার বোনের গায়ে 1 হাত লম্বা বেল্টের আঘাতের চিহ্নগুলো এলো কি করে? 14 হাত শাড়ির আস্তরণে ঢেকে রাখলেই সবার চোখ ফাঁকি দিতে পারবে ওর মন হয়? যার চোখে পড়বার দরকার ছিল পড়ে গেছে। আমার বোন তো এটাও জানে না ওর ফেরেস্তা সাজিয়ে রাখা হাজবেন্ডকে তার বাজারু গার্লফ্রেন্ডের সাথে কয়েকদিন আগেই রাস্তায় ঢলাঢলি করতে দেখেছি আমি। এই যে এত কিছুর পরেও ভালোবাসার উপর বিশ্বাস রাখবো আমি?
যার ভাই পশুর চাইতেও অধম, সে নিজে কেমন হবে এবং তার ভালোবাসা কেমন হতে পারে জানা আছে আমার। তার ছেলের সাথে বললাম আমি। এবারে যেন ধীরে ধীরে শক্ত আলিঙ্গন থেকে মুক্ত করতে থাকলো আমার ইন্তেশার। 2 কদম পেছনে সরে গিয়ে বিস্ময়ের সাথে বলল, তুই সত্যি বলছো তো নীরব? আমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলছো না তো? আপনাদের মতো নোংরা লোকদের নিয়ে বানিয়ে বলতেও আমার বাঁধবে। মুখ ফিরিয়ে নিয়ে বাড়ির ভেতর দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম আমি। অল্প কিছু দূর গিয়ে আবারও দাঁড়িয়ে বললাম, বেশি দিন আমার বোনকে এই জাহান্নামে রাখবো না আমি। খুব শীঘ্রই ওকে নিয়ে যাবো এখান থেকে। মাফিনকে যদি এক মুহূর্তের জন্যও ভালোবেসে থাকেন, তাহলে দেখে রাখবেন আমার বোন আর ভাগ্নেকে। নীরব, দাঁড়াও। পেছন থেকে ডেকে উঠল ইন্তেশার। তারপর দ্রুত পায়ে এগিয়ে এসে আমার হাত টেনে ধরে নিয়ে গেল পূর্বের স্থানে। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে নীরদ, তাহলে মেজো ভাইকে আমরা অবশ্যই শাস্তি দেব। ভাবিকে মুখ বুজে অন্যায় সহ্য করতে দেব না। তোমার সহযোগিতা চাই আমার। আমি আপনাকে সহযোগিতা করতে রাজি নই। ওর যা শাস্তির ব্যবস্থা করতে হয় তা আমি নিজেই করতে পারবো। কোনো মিষ্টি কথায় আমাকে বশ করে রাখতে পারবেন না আপনারা। একবার শুধু এই বাড়ি থেকে বের হই, তারপর দেখুন কি অবস্থা হয় আপনার ভাইয়ের। তুমি সবসময় আমাকে ভুল বুঝে গেলে নীরদ। মেজো ভাই যদি অন্যায় করে থাকে তাহলে ওর অন্যায়ের ওপর পর্দা দেওয়ার চেষ্টা করব কেন? আমরা ওকে যেমন ভালোবাসি, ভাবিকেও ঠিক তেমনই ভালোবেসেছি সব সময়। আপনাদের ভালোবাসা সব লৌকিকতা, চোখের পলকে পাল্টে যায়। তুমি সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপতে পারো না। মেজো ভাই কেবল আমার ভাই বলে তার আর আমার চরিত্র এক হবে এমন কোনো কথা নেই। আপনাদের মতো থার্ড ক্লাস বড় লোকদের সবারই চরিত্র এক। আপনাদের ভালোবাসা প্রহসন ছাড়ার কিছুই নয়, এবং আমি আপনাদের ভীষণ ঘৃণা করি, ভীষণ। তোমার সব ঘৃণা তো শুধু আমার বেলাতেই নীরদ। তোমার চোখে কেবল আমি চরিত্রহীন, আর ওই প্রীতম ওর চরিত্র ঠিকঠাক, তাই না? মানে প্রীতম এখানে কোথা থেকে আসছে? প্রীতম আসবে, অবশ্যই আসবে। ওকে বিয়ে করতে যাচ্ছিলে না তুমি? ডেটে গিয়েছিলে আজ। ওর ক্লাস আর চরিত্র সম্পর্কে জানা আছে তো? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। তুমিও আমার পার্সোনাল ব্যাপার নীরদ। কেবল আমার মানুষ তুমি। তোমার লাইফের ভালো মন্দ সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। সেই অধিকার আমি দিইনি আপনাকে। তুমি না দিলেও এই ইন্তিসারের মন যেদিন তোমার উপর এসে গিয়েছিল সেদিনই তার অধিকার প্রাপ্তিও হয়ে গেছে। আমার সম্পর্কে তোমার সব ভুল ধারণা একদিন ভাঙিয়ে ছাড়বো আমি নীরদ। সেদিন তুই বাধ্য হবে আমায় ভালোবাসতে। জেনে রেখো, ইন্তিসার তার ভালোবাসা আদায় করতে ঠিক জানে। এই বাড়িতে এসেছি থেকে আপা আর দুলাভাইয়ের সম্পর্কে অস্বাভাবিকতা চোখে পড়েনি। আপাও সবসময় নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছে, কিন্তু কয়েক মাস যাবৎ ওর আচার আচরণে কিছুটা পার্থক্য লক্ষ্য করেছিলাম আমি। ওর অনেক কথাই বুঝিয়ে দিত সংসার জীবনে ও সুখী নয়। শুরুতে বিশ্বাস হতো না নিজেরই, যে যে আপা ভালোবাসার খাতিরে নিজের সমস্ত স্বপ্ন, শখ, আহ্লাদ সবটা বিসর্জন দিয়ে দুলাভাইয়ের হাত ধরেছিল, তার সংসারে অশান্তি হবে। বিষয়টা অদ্ভুত, মানতে চাইতাম না আমি। তাছাড়াও দুলাভাই আমাদের সকলের সামনে আপার এত কেয়ার করতো, মাফিনের যেন আদর্শ বাবা। অমন মানুষের সাথে অশান্তি হওয়ার কথাও নয়। ছোটখাটো ঝগড়া ভেবে বিষয়টা প্রথমে আমলে নেইনি, কিন্তু দিন গড়ানোর সাথে যখন আপার বিতৃষ্ণা বেড়ে যাচ্ছে উপলব্ধি করলাম, তখনই খটকা লাগলো আমার। চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিলাম ওদের দুজনকে। ওদের উপর সূক্ষ্মভাবে নজর রাখতে গিয়ে মনে হলো দুলাভাইয়ের দিকটা যেমন দেখা যায়, বাস্তবিক পক্ষে সে ঠিক তেমন নয়। তার আচরণে ততটা আন্তরিকতা থাকে না যতটা সে দেখানোর চেষ্টা করে, অথবা আমি মনে করতাম। আপার খোঁজ খবর তেমন নেয় না বললেই চলে। কেয়ার বলতে সকালে খাওয়ার টেবিলে কিংবা রাতে ডিনারের সময় বাড়িতে আত্মীয় স্বজন আসলে, এই তো, এর চাইতে বেশি কিছুই নয়। মাফিনও সারাদিন আমার কাছে নইলে ওর দাদু দাদির কাছে থাকে। বাবার সাথে সখ্যতা ওর তেমন একটা নেই। ওর সাথেও দুলাভাইয়ের সম্পর্ক চিপস চকলেট কিনে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ। বিষয়গুলো নজরে আসার পর আমিও অবাক হয়ে যাই। তাহলে এতদিন যে দুলাভাইয়ের আদর্শ স্বামী, আদর্শ বাবার একটা অবয়ব মনে অঙ্কিত হয়েছিল, সেটা ভুয়া। দুলাভাই আসলে আমার বোন ভাগ্নের সাথে কেমন সেটা কখনো যাচাইয়ের চেষ্টাই করিনি। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা আপাকে ভালোবেসে গ্রহণ করেছে সে, এটাই মুগ্ধ হবার বিষয় ছিল আমার কাছে। সে মানুষটা কেমন এটা কখনো খেয়াল না করে অযথাই তাকে মর্যাদার আসনে বসিয়ে রেখেছি। এসব অস্বাভাবিকতা আবিষ্কার করার পর বিষয়টা নিয়ে আপার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু একবারও সফল হতে পারিনি। বারংবার আপাই থামিয়ে দিয়েছে, বলেছে,
বয়সের চাইতে বেশি বুঝতে যাস না নীরদ। আমার সংসারে কোনো অশান্তি নেই। টুকটাক ঝগড়া বিবাদ সবার সংসারেই থাকে। বাইরে থেকে দেখে তো আর একটা ধারণা করে নিতে পারিস না, তাই না? মাথা থেকে ঝেড়ে ফেলে সব। তোর একটা ভুল স্টেপ সব এলোমেলো করে দিতে পারে। মনে রাখিস, এটা তোর বোনের সংসার, তোর বোনের সবচাইতে নির্ভরযোগ্য স্থান। তোর কিছু ভুলভাল ধারণার কারণে শেষে এই স্থানটাও না হারাতে না হয়। তাছাড়া তুই তো ঋণী এই পরিবারের কাছে। তোর অসহায় সময়টাতে উচ্চবাচ্য না করে এরা খোলা হাতে সাহায্য করেছে। অন্য কারো পরিবার হলে করতো? কখনোই করতো না। আপার এত যুক্তির পর আমিও আর কিছু বলবার সাহস পাইনি। ভেবেছি না, ঠিকই, এই মুহূর্তে আমি হলাম পরজীবী। আপার শ্বশুরবাড়ি আমার আশ্রয়দাতা। আসলেই তো আমার একটা ভুল স্টেপ আর শেষ আশ্রয়টাও হাতছাড়া হয়ে যেতে পারে। আপার উপরে এর প্রভাব পড়তে পারে। শিওর না হয়ে কিছু করে বসাটা বোকামিই হবে আমার জন্য। তার চাইতে কিছুদিন সময় নিয়ে বিষয়টার গভীর পর্যন্ত যাই। তখনকার মতো থেমে যাই আমি, তবে বেশি দিনের জন্য নয়। ঘটনার গভীরে যাওয়ার পর দেখা যায় আমার ধারণাই ঠিক। দুলাভাই সকলের সামনে নিজের যে চরিত্র তৈরি করে রেখেছে, বাস্তবে সে ওরকমটা নয়। তার আসল চেহারা কেবল আমার বোনের সামনেই উন্মুক্ত। এটা বুঝে যাওয়ার পর এইসব সিলি যুক্তি মনটাকে থামিয়ে রাখতে পারেনি আমার। বয়স বাড়ার সাথে সাথে সবকিছু যখন বুঝতে শিখেছি, একটা চিন্তাই মাথায় ঘুরপাক খায় আমার। অন্যায় মুখ বুজে সহ্য করে এ বাড়িতে পড়ে থাকবো কেন আমার বোন? ও কি আসলে এতখানি অসহায়? কোন ভয়ে ও নিজের উপর এত অন্যায় সহ্য করছে? যাওয়ার কোনো জায়গা নেই এই ভয়। ঠিক আছে, এবার তাহলে ওর এই ভয়টাই দূর করব আমি। ওর জন্য একটা নির্ভরযোগ্য ছাদের ব্যবস্থা করব। এই যে আমার এত পড়াশোনার সামনে এগোনোর অদম্য ইচ্ছা, সব আপার জন্য। আপাকে একটা স্বাধীন জীবন দেওয়ার জন্য। কোনো স্টেপ নিতে পারবো না তো? তাহলে এতটা দিন যেমন কষ্ট করেছে আর কটা দিন কষ্ট করুক মানুষটা। কষ্টের সময় দীর্ঘ হয় ঠিক, কিন্তু চিরস্থায়ী নয়। একদিন সব কষ্ট থেকে ওকে আমি মুক্ত করেই ছাড়বো। আপার সাথে সাথে আমিও ধৈর্য ধরেছিলাম এতদিন, কিন্তু ইদানিং ধৈর্যটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ইশিয়াপুর প্রি ওয়েডিং ফটোশ্যুটের রাতে আপা যখন প্রীতম সাহেবের সাথে আমার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে আসলো, তখনই ওর শরীরে আঘাতের চিহ্ন দেখেছিলাম আমি। চিহ্নটা এমন জায়গা ছিল, কোনো বাহানা দিয়ে ওর উপর হওয়া অত্যাচারকে আর লুকোতে পারতো না। মারের দাগ সবাই চেনে। কিছু জিজ্ঞেস করিনি, জানতাম ও সব লুকিয়ে যাবে, মিথ্যে কথা বলবে। মিথ্যেটা হজম করতে পারবো না আমি। হয়তোবা দুলাভাইয়ের সাথে বাজে ব্যবহার করে ফেলবো। আমরা দুই বোন সবসময় ঝামেলা এড়ানোর চেষ্টা করেছি। সময় তো আমাদেরও আসবে। এখন না হয় একটু কষ্ট হলো। ইন্তিশারকে আপার দুলাভাইয়ের ব্যাপারটা বলতে চাইনি। আসলে বুঝে উঠতে পারছিলাম না ওই মুহূর্তে ওকে কোনো সিক্রেট করা থেকে আটকাবো কি করে আমি। আজও আমাদের সম্পর্কটাকে কোনো না কোনো এক পরিণতির দিকে নিয়ে যেত। সে পরিণতি হোক ভালো কিংবা খারাপ, ওর ভাবনার বিষয় নয় সেটা। এটাই তো হতে দিতে চাই না আমি। আর মাত্র কটা দিন, তারপর ওর দৃষ্টি সীমার বাইরে চলে যাব আমি। ততদিন আটকাতে হবেই ওকে। এটা ছাড়াও অন্য এক বিষয় নিয়ে মাথা ঠিক ছিল না। আজ সকালে প্রীতম সাহেবের সাথে দেখা করতে যাওয়ার সময় যে জ্যামে আটকে ছিলাম, তখন দুলাভাইকে অন্য একটা মেয়ের সাথে দেখেছি আমি রাস্তায়। দৃশ্যটা গেঁথে আছে আমার মাথায়। তার এই তৃতীয় নম্বর অপরাধটাও হয়তোবা চুপচাপ মেনে নিতাম আমি, কিন্তু সময় দরকার ছিল আমার। সময়টা তো পাইনি, তাই রাগের বশবর্তী হয়ে ইন্তিশারের সামনে বলে ফেলেছি। এখন দুশ্চিন্তা হচ্ছে ওই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে ফেলবে না তো আবার। এক ঝামেলা থেকে উঠে আরেক ঝামেলায় পড়ে গেলাম দেখছি আমি ঘটিত সিন ক্রিয়েটের চাইতে এটা বেশি ভয়াবহ। ভ্যানিউতে দেখা যাচ্ছে না কোথাও ওকে। থেকে থেকে কোথায় হারিয়ে যায় বুঝতে পারছি না আমি। ওর সাথে কথা বলা দরকার, এবার নিজ প্রয়োজনে দরকার। সব কিছুর তো একটা নিয়ম আছে। ওর হঠকারী সিদ্ধান্ত সব আমার ক্ষেত্রে হোক, কিন্তু আপার ক্ষেত্রে নয়। স্টেজে ইশিয়াপুর হলুদ জমজমাট। আমি একা দূরে বসে ইতিউতি ইন্তিশারকে খুঁজে ফিরছি। শুধু যে ওকে খোঁজার বাহানায় এই দিকটা বসেছি তা নয়, সামনের সারিতে মাওইমাদের সাথে আমার না হওয়া শাশুড়িও বসে আছেন একটা হ্যান্ডসাম মতো ছেলেকে বগল দাবা করে। ছেলেটা নিশ্চয়ই প্রীতম সাহেব। বেচারাকে তো আমার সাথে দেখা করানোর জন্যই ওভাবে চেপে ধরে রাখা হয়েছে। এই মুহূর্তে সে তার মায়ের হাতের পুতুল, নড়াচড়া করবারও উপায় নেই। এত বিপদের মধ্যেও লোকটার অসহায় চেহারা কল্পনা করেই আমার হাসি পাচ্ছে। কি একা একা হাসছিস কেন? পাশ থেকে আপার গলা শোনা গেল। চট করে হাসি থামিয়ে ফিরে তাকালাম আমি। হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে ও। এমনি একটা ব্যাপার নিয়ে হাসছিলাম। তুমি খাবার নিয়ে ঘুরছো কার জন্য? কার জন্য আবার? জোর জবরদস্তি করে খাওয়াতে হয় কাকে? তোকেই তো। মোটেও আমাকে জোর জবরদস্তি করে খাওয়াতে হয় না আপা। স্বাভাবিক নিয়মে যখন ক্ষুধা লাগে তখনই খেয়ে নিই আমি। কিন্তু আজ তো স্বাভাবিক নিয়মে খাচ্ছিস না, তাই শাশুড়ি মা খাবারের ট্রে হাতে ধরিয়ে দিয়ে পাঠালেন তোকে খাওয়াতে।
সব প্লেট খালি চাই ওনার, বলে দিয়েছেন। মা ওইমার এদিকেও নজর আছে। বেশ অবাকই হলাম আমি। তার সব দিকে নজর, তোর দিকে একটু বেশি দেখা যাচ্ছে ইদানিং। ব্যাপারটা ভাববার মতো। আমিও ভাবছি আপা। মাফিনকে ছাড়া একা বসে আছিস কেন? প্রসঙ্গ পাল্টাতে জিজ্ঞেস করলো আপা। ও তো সামনে সবার সাথে মজা করছে, আমাকে দেখলে টেনে নিয়ে যাবে ওখানে। এই মুহূর্তে যেতে চাইছি না আমি। কেন, ইশিকে হলুদ মাখাবি না? তুমি জানো উনি আমাকে পছন্দ করেন না, আমার হাতে হলুদ মাখবে নাকি উনি? সেটাও কথা, কিন্তু তুই তো অন্য কারণে সামনে যাচ্ছিস না। কি কারণ শুনি? সামনে তোর হবু শাশুড়ি বসে আছেন তোর হবু বরকে নিয়ে। আপা, কপট রাগের সাথে বললাম আমি। আপা হাসতে হাসতে আমার হাতে মৃদু চাপড় মেরে বলল, প্রীতমকে দেখার পর আমি আমার মত পাল্টে ফেলেছি নীরদ। ভাবছি তোর ওখানে বিয়ে করিয়ে দেব। অদ্ভুত কথা বলবে না তো আপা? অদ্ভুত নয়, সত্যি। এই একটা উপায় খোলা আছে, তোকে ইন্তিশারের থেকে দূরে সরানোর। হাসতে হাসতে বলল আপা। মানে? শুকনো বিষমও খেলাম আমি। কি সব বলছে আপা? এবারে আপার হাসিটাও বন্ধ হয়ে গেল। খানিক পূর্বের হাস্যোজ্জ্বল মুখটায় একরাশ গাম্ভীর্য ফুটিয়ে আপা চাপা গলায় শোধালো, একটু আগে বাড়ির পেছন দিকে ইন্তিশারের সাথে তুই কি করছিলি নীরদ? আপার প্রশ্নে চকিত হলাম আমি। চট করে কি উত্তর দেব ভেবে পেলাম না। আপা জানলো কি করে? প্রীতম সাহেবের মা তাহলে সব বলে দিয়েছে আপাকে? আপা বোধহয় আমার মনে অতীত প্রশ্ন আজ করতে পারলো। ঠান্ডা গলায় বলল, বাড়ি ভর্তি লোকজন, এখানে আড়াল বলতে আসলেই কিছু আছে? অনেকের কাছে তুই পরিচিত মুখ নোস বলি বিষয়টা বাড়াবাড়ি হয়নি, কিন্তু আমারও চোখ এড়ায়নি। তখন কিন্তু আমিও এখানে আশেপাশে ছিলাম। আপা এই ঘটনায় আমার কোনো দোষ নেই। তুই আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিস নীরদ? না আপা, বিশ্বাস করো কিছুই নেই আমার ইন্তেশারের সাথে। অশ্রু সজল হয়ে উঠলাম আমি। আপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিশ্বাসটাই করতে পারছি না নীরদ। আপা। দু চোখ ঠেলে কান্না আসতে লাগলো আমার। কান্নার ফলে আর কথা বলাও সম্ভব হলো না। আশেপাশে কেউ যেন আমার কান্না দেখতে না পারে সেই জন্য তাড়াতাড়ি মাথা নিচু করে নিলাম আমি। শেষ পর্যন্ত আপাও ভুল বুঝলো আমায়। আপা কিছুক্ষণ চুপচাপ কান্না দেখলো আমার, তারপর গাঢ় স্বরে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নীরদ, প্রীতমের সাথেই তোর বিয়ে হবে। এই ব্যাপারে আর কোনো কথা শুনতে রাজি নেই আমি। আজই একটু পর দেখা করবে ওর সাথে, আমি ব্যবস্থা করে রাখবো। যত জলদি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি ততই আমাদের সকলের জন্য মঙ্গল। এত বড় অন্যায় করো না আপা, খুব ক্ষীণ স্বরে বললাম আমি। অন্যায়টা আমি আগেই করে ফেলেছি নীরদ। তোকে এই বাড়িতে এলে তার বোঝা কয়েক গুণ বেড়ে গেছে। অজ্ঞাতেই যখন আমার অপরাধের সাথে জড়িয়ে গেলি, তাহলে এখন মাসুলটাও তো গুনতে হবে বোন। আমার হাতে এখন আর কিচ্ছু নেই, মাফ করিস আমাকে। খাবারের প্লেট হাতে ধরিয়ে উঠে চলে গেল আপা। প্লেট হাতে আমি বসে রইলাম একা চুপচাপ। আমার জীবনে তাহলে আরেকটা দুর্ভাগ্য ঘনিয়ে আসছে। আচ্ছা, এর নাম কি হবে তাহলে? বিয়ে নাকি প্রীতম? মাওইমার জোর জবরদস্তিতে ইসি আপুকে হলুদ মাখাতে গিয়েছিলাম একবার। প্রীতম সাহেবের সাথে চোখাচোখি হলো তখন। তার মা সহ দাঁড়িয়েছিলেন পাশেই। আমি সামনে যাওয়ার পর আন্টিও কি সুন্দর ইশারা করে দিলেন লোকটাকে। এক পলকে ওনার চোখের ভাষা বুঝতে পারিনি আমি, বোঝার কথাও নয়। তবে ওই চোখাচোখির পর থেকে ভেতরের যন্ত্রণাটা বেড়ে গেছে কয়েক গুণ। আপা বারবার নানা ছুতো এসে বলে যাচ্ছে কখন কোথায় দেখা করতে হবে। খুব হেল্পলেস ফিল করছি আমি। বারবার চোখ ভিজে আসছে। আপা পাশে ছিল এতদিন, এখন সেও নেই। এত ছোট ব্যাপারে ভুল বোঝাবুঝি করে সরে গেল। একবার আমার কথাটা শোনার চেষ্টা করতো। আমি হলাম অভাগী, যেদিকেই যাই সাগর শুকিয়ে যায়। তাম্মি, বারবার হারিয়ে যাও কেন বলো তো? দাদুমণি ডাকছিস কখন থেকে? শাড়ির আঁচল টেনে ধরলো মাফিন। ওকে দেখে তড়িঘড়ি করে চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করলাম। হারাচ্ছি না, শরীর খারাপ লাগছে বুঝলে। বাড়ির ভেতরে যাচ্ছিলাম। তোমার শুধু শরীরই খারাপ হয়, আমার সাথে পিক তোলার কথা বললেই খারাপ হয়। আমাকে একটু ভালোবাসো না তুমি? মন খারাপ করে বলল মাফিন। আমি হাঁটু গেড়ে বসলাম ওর সামনে। ওর গালে হাত রেখে নরম সুরে বললাম, কে বলেছে ভালোবাসি না? আমার মাফিনকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। হুঁ, মিথ্যে। না বাবা, সত্যি। খালামণি তোমায় ভীষণ ভালোবাসে। তাহলে চলো পিক তুলতে। আচ্ছা চলো। অগত্যা ওর কথা রাখতে যেতে হলো আমায়। ফটোশুটের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। ওখানে গিয়ে দেখি বাড়ির সবাই উপস্থিত, ইন্তিশারও। আমায় দেখে একটুখানি হাসলো ইন্তিশার। আমি মুখ ফিরিয়ে নিলাম ওর থেকে। ঠিক করলাম এখানটায় ভিড় কমলেই এক ফাঁকে ওকে ডেকে নেব কথা বলার জন্য। মাওইমা চুপচাপ একপাশে দাঁড়িয়ে ইসে আপুর ফটোশুট দেখছিলেন। মাফিন স্ব উদ্যোগে আমায় ওনার কাছে টেনে নিয়ে গেল।
উনি বোধহয় এক্সপেক্টই করেননি আমাকে। প্রথমে বিস্মিত হলেন, তারপর ওনার খুশি দেখে কে হাত চেপে ধরে বললেন, এবার আর পালাই পালাই করতে দেব না। এই যে হাতটা ধরলাম তোমার, প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবে। মামিমার কথায় অন্যরকম একটা জোর ছিল, ভালোবাসার জোর। আমি না করতেই পারলাম না। পরে মামিমার সাথে গল্প করে বাকিটা সময় কাটলো। ফ্যামিলি ফটো যখন নেওয়া হবে তখন এলো আপা। মামিমার সাথে দাঁড়িয়েছিলাম আমি। কখন যে ইন্তেশার পাশে এসে দাঁড়িয়েছি খেয়ালই করিনি। আপা দেখে একটা অদ্ভুত শীতল দৃষ্টি নিক্ষেপ করলো আমার দিকে। আমি কাতর চাহনিতে বোঝানোর চেষ্টা করলাম ওকে দেখিনি আমি, কিন্তু এবারেও আমায় বিশ্বাস করলো না আপা। দৃষ্টির অস্বাভাবিকতা বজায় রেখে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। ছবি টবি তোলা হলে গেস্টদের সাথে কথাবার্তায় বলায় যখন ব্যস্ত হয়ে পড়লেন মামিমা, তখন এক ফাঁকে বাড়ির ভেতর চলে এলাম আমি। আর প্রোগ্রামে থাকা সম্ভব নয়, যত দ্রুত সম্ভব এই সাজসজ্জা ছাড়তে হবে। আপাকে তো থামানো সম্ভব নয়। বিয়ের কথাটা যেন আর এগোতে না পারে, তাই আমাকেই ব্যবস্থা নিতে হবে। কোনো দিক চোখ রাখবো আমি? উফ, ভেবে ভেবেই মাথা খারাপ হচ্ছে আমার। বাড়ির ভেতর দিকটা কেউ নেই বলেই ভেবেছিলাম আমি, কিন্তু এখানে এসে দেখি ড্রয়িং রুমে আপা প্রীতম সাহেবের মাকে নিয়ে গল্পে মশগুল। আমার উপস্থিতি ওদের কথা থামিয়ে দিল। আন্টি হাসি মুখে উঠে এলেন আমার কাছে, কাঁধে হাত রেখে উচ্ছ্বসিত গলায় বললেন, এসেছো তুমি? তোমারই অপেক্ষা করছিলাম এতক্ষণ। ছাদে প্রীতম দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। যাও, ওর সাথে দেখা করে এসো। আন্টির কথায় খানিক অবাকই হলাম। ইন্তেশারের সাথে একটা বাজে সিচুয়েশনে দেখার পর এ নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই, সোজা ছেলের সাথে দেখা করতে পাঠাচ্ছেন। চোখ ঘুরিয়ে আপার দিকে তাকালাম। আপার মুখভঙ্গি দেখে মনে হলো সে হয়তোবা সামলেছে ব্যাপারটা, তাহলে শেষ রক্ষা হলো না আমার। দীর্ঘশ্বাস চেপে চোখ মুখে অসহায়ত্ব ফোটানোর চেষ্টা করলাম, কিন্তু মায়া হলো না আপার। এগিয়ে এসে আন্টির কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ যা, জলদি যা, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে ছেলেটা। আপার মুখের কৃত্রিম হাসির দিকে আমি অপলক তাকিয়ে রইলাম। অযথা ভুল বুঝে আমার সাথে এত বড় অন্যায় তুমি করতে পারলে আপা? উচ্চবাচ্য করলাম না আর। কোনো রকমে মাথা নেড়ে হাঁটা ধরলাম ছাদের দিকে। জেদ চেপে গেল মাথায়। বিয়ে করাবে না আমায়? ঠিক আছে, আমিও দেখি কিভাবে ওই লোকটা আমায় পছন্দ করে। সরল সোজা নীরদকে দেখে সবাই মুগ্ধ হয়ে যেত না? এবার তাহলে নিজের চরিত্রের বিপরীতে যাব আমি, মুগ্ধতা তিক্ততায় পরিণত করব আমি। ছাদে এসে দেখলাম কেউ নেই এখানে, পুরো ছাদ ফাঁকা। জেদে বসে প্রত্যেকটা কোণ ভালো করে পরীক্ষা করলাম। না, আমি ছাড়া আর কেউ, কোনো মানুষের অস্তিত্ব নেই এখানে। নেই কেন লোকটা? সকালে অপেক্ষা করিয়েছিলাম বলে কি এখন আমাকে অপেক্ষা করাবে? তাহলে ওরা যে বললো লোকটা ছাদে আছে, মিথ্যে বলেছে? উফ, বিরক্তিকর। রাগে ফুঁসতে ফুঁসতে পায়চারি করতে শুরু করলাম আমি ছাদময়। বিয়ে ভাঙার জন্য কি বাহানা দিতে হবে? শুরুতেই দেরি করলো তার জন্য দুর্ব্যবহার করবো নাকি অন্য কোনো উপায়? কিন্তু অন্য উপায়টা কি? অসময়ে ছাদে একা একা কি করছো নীরদ? পরিচিত কণ্ঠস্বরে চিন্তাভঙ্গ হলো আমার। ইন্তিশার, এই মুসিবত আবার এই সময় এখানে কেন? এখন তো প্রীতম সাহেবের আসার কথা। সে যদি এর সাথে আমায় দেখে নেয়, এক মিনিট, সে যদি এর সাথে আমায় দেখে নেয় তাহলে ব্যাপারটা কি বিয়ে ভাঙায় হেল্প করতে পারে? ঠোঁট কামড়ে ভাবতে লাগলাম আমি। জানি না কি উল্টাপাল্টা চিন্তা মাথায় এলো, কিন্তু মনে হলো এই মুহূর্তে কেবল ইন্তিশারের মাধ্যমেই আমি বেঁচে যেতে পারি। ঠোঁটে মেকি হাসি ফুটিয়ে বললাম, আপনার সাথে কথা আছে আমার। আমার সাথে? ভ্রু কুচকালো, তারপর সাথে সাথেই স্বাভাবিক হয়ে বলল, ভাইয়া ভাবির ব্যাপারটাই? হুম। বেখেয়ালে বললাম আমি। ডোন্ট ওয়ারি, নীরদ ভাবির চিন্তা আমারও আছে। এমন কোনো কাজই আমি করব না যাতে তার উপর কোনো বিপদ নেমে আসে। ভরসা করতে পারো আমায়? হুম। ওর কথায় বিশেষ কান দিলাম না আমি। এগোতে এগোতে বেখেয়ালে নজর চলে গেছে ছাদের দরজার দিকে। প্রীতম সাহেব আসছেন। তাকে দেখে মাথায় অদ্ভুত কিছু ঘুরপাক আছে, ভয়ানক কিছু। মনে হচ্ছে এরকম কিছু করলেই বিয়ের কথা না এগিয়ে এক লহমায় থেমে যাবে। আমি জানি না যা চিন্তা করছি তা ঠিক কিনা, তবে যে কোনো উপায় বিয়ে ভাঙা এখন মূল উদ্দেশ্য। চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে নিলাম। যা করতে যাচ্ছি এর ফলাফল খারাপ হতে পারে, কিন্তু এটাই এখন আমায় করতে হবে। কথা বলছো না কেন নীরদ? এখনো ভাবছো আমায় ভরসা করা যায় কি না? নরম গলায় শুধলো ইন্তিশার। এবারে পূর্ণ দৃষ্টি মেলে তাকালাম আমি ওর দিকে। ওর চাহনি কেমন জানি না, তবে ও আইডিয়াও করতে পারবে না এই মুহূর্তে কত দুঃসাহসিকতার কাজ করতে যাচ্ছি আমি। দু হাত মুঠো পাকিয়ে নিজেকে শেষবারের মতো সাহস জুগিয়ে নিলাম। এরপর আর সময় ব্যয় না করে খুব দ্রুততার সাথে ইন্তিশারের খুব কাছে চলে গেলাম। যতটা কাছে গেলে ইন্তিশারের শব্দ, নিঃশ্বাসের শব্দ শোনা যায়।
অকস্মাৎ আমায় এত কাছে দেখে ভড়কে গেল। চোখ জোড়া স্বাভাবিকের চাইতে দ্বিগুণ বড় হয়ে গেল। কিছু বলবার জন্য যখনই ও দু ঠোঁট আলতো ফাঁক করেছে, ঠিক সেই মুহূর্তে আমি পায়ের পাতায় ভর দিয়ে উঁচু করে 2 হাতে ওর পাঞ্জাবির কলারটা খামচে ধরে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম। সাথে সাথেই চমকে উঠল ও। কয়েক সেকেন্ড হতভম্ব থাকার পর 2 হাতে আমার গাল চেপে ধরে নিজের থেকে আলাদা করে প্রশ্নবিদ্ধ চোখে চাইলো। আমি ফিসফিসিয়ে বললাম, প্রীতমকে বিয়ে করতে চাই না আমি, প্লিজ প্রীতমকে বিয়ে করতে চাই না। কিছুটা সময় নিয়ে বোঝার চেষ্টা করলো হয়তো আমার কথাটা, তারপর গাল থেকে হাত সরিয়ে ফেললো। আমি বোধ শক্তি ফিরে পেয়ে সরে যেতাম ওর কাছ থেকে, কিন্তু আমায় অবাক করে দিয়ে ওর হাত জোড়ে এবার নেমে এলো আমার কোমরে। ছাদের দরজায় তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে তারপর আমার চোখে চোখ রাখলো। সন্ধ্যাবেলার চাইতেও শক্ত করে চেপে ধরে একটুখানি টেনে তুললো আমায় উপরের দিকে। ওর বরাবর দাঁড় করিয়ে গাঢ়ভাবে স্পর্শ করলো আমার ঠোঁট জোড়া। আমিও তখন মাটির পুতুল। ঠিক ভুল জ্ঞানটা ভুলতে চাইলাম ক্ষণিকের জন্য। আপনা থেকে চোখ জোড়া বন্ধ হয়ে এলো আমার। সাথে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো কি জানা নেই, তবে ওর ডাকে সাড়া দিলাম পাগল পাড়া হয়ে। আমরা দুজনেই জানি এই চুম্বন 2 প্রেমিক প্রেমিকার তুমুল ভালোবাসা কিংবা আবেগের প্রকাশ নয়। এর আসলে কোনো নামই নেই। হয়তোবা এটা একটা ভুল অথবা অন্যায়, তবে ভালোবাসা নয়। রাতের ওই মুহূর্তটার পর থেকে আমার মনের অনুভূতি সব ভোতা হয়ে গেল। কিছুই ভাবতে পারছিলাম না আমি। ইন্তেশারের দিকে ফ্যাল করে তাকিয়েছিলাম। ওর মুখে অন্যরকম এক ব্যথার ছাপ ভেসে উঠছিল। এর সঠিক কারণ জানা নেই আমার। আমায় ওইরকম মাটির পুতুলের মতো রেখে ও কখন যে চলে গেল টেরই পেলাম না। সম্বিত ফিরল প্রীতম সাহেবের গলা খাকারিতে। খুব আয়াস করে সিগারেট খেতে খেতে উনি আমার পাশে এসে দাঁড়ালেন। সিগারেটের তীব্র গন্ধে খুব অস্বস্তি হলো আমার। শাড়ির আঁচল টেনে নাক চেপে ধরে একটু দূরে সরে দাঁড়ালাম। হাসলেন উনি। তাহলে তুমি নীরদ, তোমার সাথে আমার বিয়ের কথা ভাবছে মা? আমি কোনো রকম রাগ করলাম না। উনিই বললেন আবার, দেখে তো মনেই হয় না বিয়ের বয়স হয়েছে তোমার। এই স্কুল গোয়িং নাকি তুমি? অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, শক্ত গলায় বললাম। বাব্বা, এত কঠিন গলা। নিশ্চয়ই বিয়েতে মত নেই তোমার? ভ্রু নাচালেন উনি। কিছু বলতে চাইলাম, থামিয়ে দিলেন। তা অবশ্য আমারও নেই। জাস্ট দেখতে চেয়েছিলাম তোমায়। কোনো গুপ্ত সৌন্দর্যের খোঁজ পেয়ে আমার মা পাগলপাড়া হয়ে আছে, তা দেখবার খুব আগ্রহ ছিল। মৃদু হাসির সাথে বললেন উনি। আমি অবাক হলাম, তাহলে ওনার বিয়েতে মত নেই? সত্যি শুনছি তো আমি? অবিশ্বাস্য চোখে তাকালাম। উনি আমার প্রশ্নসূচক দৃষ্টি বুঝতে পারলেন। এক টানে সিগারেটের অর্ধেকটা শেষ করে বাকি অংশ পায়ের নিচে ফেলে নিভিয়ে দিলেন। একজনের সাথে কমিটমেন্ট আমি, 8.5 বছরের প্রেম। বাংলাদেশি এক ফ্রেন্ডের কাজিন হয়, যোগাযোগ ওর মাধ্যমেই। ওদিকে এখন যাই না, ওদিকে এখন না যাই। হাঁটতে তোমার চাইতে ইঞ্চি পাস লম্বা হবে, তবে গায়ের রঙের দিক দিয়ে তুমি এগিয়ে। ওরটা তোমার মতো অত শুভ্র নয়, একটুখানি চাপা, ভীষণ মায়াবী। আমাদের ক্লাসে বিলিং করে না, নিম্ন মধ্যবিত্তের ফ্যামিলির মেয়ে। আরে যা হয়, জাত পাস বিচার করতে গিয়ে মা তাকে মেনে নিল না। অনেক বোঝানোর চেষ্টা করেছি মাকে, বুঝলই না। পরে ভয় দেখালাম সব ত্যাগ করে চলে যাবে একদিকে। আমার মা ভীষণ ডেঞ্জারাস। ভয় দেখালে মেনে নেওয়ার প্রেসেন্ট করলো। দেখা করতে চাইলো ওর সাথে। দিনক্ষণ দেখে ওদের দেখা করানোর প্রিপারেশন নিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে একটা ফ্লাইট পড়ে গেল আমার। মায়ের সাথে দেশে আসতে পারলাম না। সুযোগে সদ্ব্যবহার করলো মা। আমার প্রেয়সীকে একা পেয়ে আমার থেকে আলাদা করার সব বন্দোবস্ত করে ফেললো। বাঙালি মেয়ে তো অদ্ভুত ডিম হয়। মায়ের মেয়ে এসে চুপচাপ সব অন্যায় মেনে নিল, তারপর হুট করে হারিয়ে গেল আমার জীবন থেকে। এখন যোগাযোগ নেই? হুম, বাট খুঁজে পেয়েছি তাকে। তাকে খোঁজার বাহানায় তো দেশে আসা হতো না যদি তোমায় দেখে মায়ের বাড়ির বউ বানানোর শখ না হতো। আমি সুযোগই পাচ্ছিলাম না আসার। তারপর তুমি মাধ্যম হলে চলে এলাম আর তাকে খুঁজে পেলাম। ইউনো, আই ক্যান ক্রস অনশন অফ টাইম টু ফাইন্ড হার। শি অলসো নোজ ইট ভেরি ওয়েল। তাই তো এমন জায়গায় গিয়ে ঘাপটি মেরে বসেছিল যেন আমি কল্পনাও করতে না পারি সে ওখানে থাকতে পারে। এটাই তার ফল্ট ছিল। তার থটস কীরকম হতে পারে
মুখস্থ আমার। যতই চেষ্টা করুক আমার থেকে লুকাতে সে পারবে না। এখন উনি কোথায়? আমার ফ্রেন্ডের বাসায় এক প্রকার আটকে রেখে এসেছি। সপ্তাহখানেক বাদে বিয়ে করব। বিয়ে? খানিক বিস্মিত হলাম আমি। বিয়ে। মাকে জানাবো না। ইনফ্যাক্ট তুমি এবং কয়েকজন ফ্রেন্ড ছাড়া আর কাউকেই জানাবে না। জানাবে একেবারে বিয়ের পর। একদম বউ নিয়ে আন্টির সামনে উপস্থিত হবেন তাহলে? তবে সব সম্পর্ক কাট করার জন্য। জানি এই বাড়িটা আমার বউয়ের জন্য জাহান্নাম হবে। আমার চোখের আড়াল হলেই ওর বিপদ হয়ে যাবে। তাই ওকে নিয়ে হারিয়ে যাব কোথাও একটা। দেশান্তরী হবেন? ঠিক ধরেছ। হাসিটা প্রসারিত হলো ওনার। তাহলে আমাদের বিয়ের কথাবার্তা এখানেই বন্ধ? অস্থিরতা লুকিয়ে জিজ্ঞেস করলাম আমি। এই প্রশ্নটা করব বলে কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। আমার প্রশ্নে উনি সরাসরি তাকালেন আমার দিকে, খানিক চুপ করে থেকে বললেন, বিয়ের কথা তো চলবে। বিয়ের ডেট ফাইনাল হবে, কিন্তু বউ বদলে যাবে। কি করতে চাইছেন আপনি? আটকে উঠলাম আমি। কিছুই না, শুধু মায়ের সাথে একটা দ্বন্দ্বে নেমেছি। যে দ্বন্দ্বে বিজয় আমারই হবে। তোমাকে শুধু চাইছি পার্টনার হিসাবে। কোঅপারেটর করো। অবশ্য না করলেও সমস্যা নেই। তুমি না হলেও অন্য কাউকে ঠিক মা ম্যানেজ করে ফেলবে। তার সাথে মিলে না হয় গেমটা চললো। তোমার কিন্তু পূর্ণ স্বাধীনতা আছে। এখন নেমেই তুমি বিয়ের জন্য না করে দিতে পারো। যত যাই হোক মায়ের সাথে বোঝাপড়াটা আমি চালিয়ে যাবই। চল শক্ত করে বললেন উনি। আমি ভাবনায় পড়ে গেলাম। আমি না করলে তা কতটা কার্যকরী হবে জানা নেই। আপাও মনে মনে ডেসপারেট হয়ে গেছে আমায় এই বাড়ি থেকে দূরে পাঠানোর জন্য। সহজ পন্থা হিসেবে হোস্টেলে দিতে পারতো, কিন্তু তার মনে ভয়ের উদর হয়েছে। ইন্তেশারের সাথে সম্পর্ক আছে আমার, দূরে পাঠালেও এক থাকবো। তাই আজীবনের জন্য ওর থেকে দূরে সরাতেই বিয়ে করাতে চাইছে আমায়। সে মানুষটা আজ প্রীতম না হলেও অন্য কেউ হবে অবশ্যই। সেক্ষেত্রে প্রীতম সেফ জোন। অনেক ভেবেচিন্তে বললাম, তাহলে আমাদের বিয়ের কথাবার্তা চলমান থাকুক। ব্রিলিয়ান্ট ডিসিশন। কিন্তু প্লিজ আপনার মাকে বোঝাবেন বিষয়টা এখন সিক্রেট রাখতে। ইশিয়াপুর বিয়ে না হওয়া অবধি কেউ যেন জানতে না পারে। শিওর। তুমি আমার সাথে কোঅপারেট করতে পারলে আমিও পারবো। থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট বি, জাস্ট বি প্রিওয়ার্ড। তোমায় আমার বিয়ের সাক্ষী বানাবো। 18 হয়েছে তো? 19 চলছে। ভেরি গুড। বাকি কথা তাহলে কলে হবে। কলে কথা বলতে প্রবলেম নেই তো? ফ্ল্যাটিং কিন্তু করব না আমি, নিশ্চিন্তে থাকো। প্রবলেম নেই। ওকে ডান। ভালো থেকো। আর হ্যাঁ, তোমায় কিন্তু ভীষণ প্রীতি লাগছে। চমৎকার হেসে উনি প্রস্থানের জন্য পা বাড়ালেন। আমিও ভদ্রতা সূচকে একটু হাসলাম। কয়েক কদম যাওয়ার পর কি মনে করে ফের দাঁড়িয়ে পড়লেন প্রীতম। ও হ্যাঁ, ইন্তিশার বয়ফ্রেন্ড তোমার, তাকে জানতে চাও না আমাদের ডিলের ব্যাপারে? ওনার হঠাৎ প্রশ্নে চমকে উঠলাম আমি। ভেবেছিলাম এই অপ্রীতিকর প্রসঙ্গ তুলবেন না হয়তো, কিন্তু তুলে ফেলেন। তড়িঘড়ি করে বললাম, না না। কোনো প্রবলেম হবে না। মাথা নেড়ে না বোঝালাম, কিন্তু কথাটা সম্পূর্ণ করলেন না। আর তার পরিবর্তে বললেন, ইন্তিশিয়ারও কিন্তু আমার পরিচিত। স্কুল লাইফে জুনিয়র ছিল। তাছাড়াও ফ্যামিলির ফ্রেন্ড হিসেবে চিনতাম। অল্প বয়স থেকে দুরন্ত ছেলেটা স্থির থাকতো না এক মুহূর্তের জন্য। ওকে নিয়ে অন্যরকম ভাবনা ছিল আমাদের মাঝে। আমরা ভেবেছিলাম লাইফের প্রতি সিরিয়াসনেস আসবে না ওর, কখনো কারোর উপর স্থির হতে পারবে না। কিন্তু আমাদের ভাবনাকে ভুল প্রমাণিত করলো শেষ পর্যন্ত। স্থির হয়ে গেল তোমাতে। একজনকে ভালোবেসে শুনেছিলাম, সে যে তুমি তা জানতাম না। তোমার জন্য অসীম ভালোবাসা ওর চোখে রেখেছি। বেঁধে রেখো যত্নে। তোমাদের একসাথে কিন্তু মানাবে দারুণ। স্বভাব সুলভ হাসিটা দিয়ে পকেট থেকে আরেকটা সিগারেট বের করতে করতে নেমে গেলেন উনি। আমি দাঁড়িয়ে রইলাম এক বুক হতাশা নিয়ে। যত্নে আগলে রাখবো ওকে তো আমি চাই না, বরং দূরে যেতে চাই আমি ওর থেকে চিরজীবনের জন্য। বড্ড ভুল করে ফেললাম। একটা হঠকারী সিদ্ধান্তের ফলে ক্ষণিকের জন্য ওর কাছে যাওয়াটা উচিত হয়নি আমার। অল্প সময় স্মৃতিটা ওকে পোড়াবে, আর আমাকেও। বিয়েতে মত দেয় আপা একটু হলেও চিন্তামুক্ত হলো। প্রীতম সাহেবের মা বললেন দ্রুতই ফ্যামিলি নিয়ে আসবেন বিয়ের দিনক্ষণ ঠিক করতে। প্রীতম সাহেব কথা মতো বিয়ের ব্যাপারটা আপাতত গোপন রাখতে বললেন। ছেলে বিয়েতে রাজি হয়েছে, এতেই আন্টি খুশি।
খুশি মনে মেনে নিলেন শর্ত। তারপর 2টো দিন কাটলো যাচ্ছে তাই অবস্থায়। প্রীতম সাহেবের সাথে কথা হলো টুকটাক। কোচিংয়ে পরীক্ষা ছিল 2টো। পড়াশোনায় মন না বসার ফলে 2টোই জঘন্যতম হলো। ইন্তিশারের সাথে দেখা দেখি চোখাচোখি হলো অসংখ্যবার। কি যে অস্বস্তিতে পড়েছিলাম আমি, অথচ ও পুরনো ফর্মে ফিরে গেছে। কখনো 4 বছর আগের পাগলাটে ইন্তেশার হয়ে যাচ্ছে, তো কখনো বা 4 বছর পরের গুরু গম্ভীর। এতটা বছর পর আবারও ওর মুখে গ্লুমি ওয়েদার ডাক শুরু হলো। সেদিন বিয়ের প্রোগ্রামে খাবার খেতে বসেছি, তখন কোত্থেকে রোস্টেড ডিশ নিয়ে এসে হাজির। আমার পাতে 2টো লেগ পিস তুলে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, গ্লোমি ওয়েদার আমার ভাগেরটাও খেয়ে ফেলো। লেগ পিসে কামড় দেওয়ার সময় মনে করবা তোমার আমার আবারও ঠোকাঠুকি হচ্ছে। ঠোকাঠুকি, বুঝলে তো? অসভ্যের মতো ঠোঁট কামড়ে হাসলো। এত লজ্জা লাগলো আমার। ওর ঠোকাঠুকি যে কোন ইঙ্গিত দিচ্ছিল বুঝতে একটুও কষ্ট হয়নি আমার। রাগে শরীর জ্বলতে শুরু করলো আমার। এই ছেলেটা আসলেই আনপ্রেডিক্টেবল। আমি যে ভাবছিলাম সেদিনের স্মৃতিটুকু ওকে পোড়াবে, কোথায় পোড়াচ্ছে? জ্বালানো পোড়ানো ভোগানো সব তো আমার কপালেই। আমি বরং উস্কে দিয়েছি ওকে, বদমাইশি রূপটা ফিরিয়ে এনেছে। ছি, এই ছেলেটাকে আমি সবচাইতে বেশি হেট করি। ইসি আপুর সাথে তার বাচ্চা কাচ্চা কাজিনগুলো হই হুল্লোড় করে বোনের শ্বশুর বাড়ি চলে গেল। আমি যদি শুধু পরীক্ষার্থী না হতাম, মাওইমা বোধহয় আমাকেও জোর করে পাঠিয়ে দিতেন। কতবার যে হা হুতাশ করলেন। ইস, এই মানুষটা আমায় এত স্নেহ কেন করেন? কেন এত ভালোবাসেন আমায়? বাড়িটা ছেড়ে চলে যাওয়ার সময় বোধহয় সবচাইতে বেশি খারাপ লাগবে এই মানুষটার জন্যই আমায়। মাঝরাতে বেলকনিতে শুয়ে এগুলোই ভাবছি, এমন সময় পেটের উপর ফোনটা ভাইব্রেট করে উঠলো। বিরক্তির সাথে হাতে তুলে নিয়ে দেখলাম মেসেজ এসেছে। এই অসময়ে মেসেজ। নাম্বারটাতে আরেকবার চোখ বুলালাম। পরিচিত লাগছে কেন? ইন্তেশার নয় তো? মেসেজ ওপেন করে দেখি ঠিক ওই লিখেছে, এই গ্লোবি ওয়েদার, রাত বিরাতে বেলকনিতে কি? তোমার প্রীতম বাইরে আসবে না দেখা করতে? আমাদের ঠোকাঠুকি দেখে নিশ্চয়ই ওর বিয়ের শখ মিটে গেছে। তোমার বিয়ে ভাঙতে হেল্প করলাম, একটা থ্যাঙ্কসও দিলে না। তুমি তো আজীবনই এরকম আনগ্রেটফুল। আচ্ছা মিস আনগ্রেটফুল, এখন আসো তো, ছাদে আসো, কত ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। টাইম ওয়েস্ট না করে জলদি আসো। হ্যাঁ, নিশ্চিন্তে থাকতে পারো, চুমু টুমু খেতে ডাকছি না। আমার আবার ওসব ব্যাপারে খুব লজ্জা। লজ্জা? এই বেহায়া ছেলেটার আবার লজ্জা? আকাশ থেকে পড়লাম আমি। দাঁত কিরমির করে জঘন্যতম একটা গালি দিয়ে ফোনটা অফ করে দিলাম সাথে সাথেই। কত বড় ছ্যাঁচড়ার নির্লজ্জ এই ছেলে, দেখলে বোঝা যায়। বেশ কয়েকদিন পরের ঘটনা। অ্যাডমিশন টেস্টের আর বেশি দিন নেই। ব্যস্ততা বেড়েছে ভীষণ। প্রীতমার মা বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন, এজন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপাও তো এক পায়ে রাজি। এক প্রকার হাতে পায়ে ধরে আটকেছি তাদের। ওদিকে ভদ্রলোকের খোঁজ ছিল না এতদিন। আজ 7 সকালে কোত্থেকে ফোন করলো, ভূমিকা সূচনা ছাড়াই বলে দিল 12টার দিকে যেন স্থানীয় যে কাজী অফিসটা আছে ওখানে উপস্থিত হই। প্রশ্ন করলাম কেন যাব? উত্তরে বলল সাক্ষী হওয়ার সময় এসেছে। দ্বিধান্বিত হয়ে ব্যস্ততা দেখাতে চাইলাম আমি। একটা মানুষের উপর এভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় নাকি? লোকটা ভীষণ চালাক। বুঝে গেল আমি দ্বিধায় পড়ে যেতে চাইছি না। হাসতে হাসতে বলল, কিডন্যাপ করবো না তোমাকে। বিশ্বাস না হলে তোমার ফ্রেন্ডের নিয়ে এসো, ওরাও না হয় আমার বিয়েতে সাক্ষী হবে। সবচাইতে ভালো হয় ইমতিয়াজকে ডাকলে। আমি তড়িঘড়ি করে বলে উঠলাম, না না, ওকে ডাকবার কোনো প্রয়োজন নেই। কেন? ও এলে বরং সুবিধা হয়, ছোট ভাই ঝামেলা হলে হেল্প করতে পারবে। তাছাড়া আমাদের বিয়ের কথাবার্তা চলছে, এই খবর নিশ্চয়ই ওর কানেও গেছে। বুঝিয়ে বলবো সবটা যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় তোমাদের মাঝে। না প্লিজ, ও এলে বরং ঝামেলা বাড়বে, ওকে ডাকবার দরকার নেই। আমি তো তোমার হেল্প করতে চাইছিলাম। কোনোই প্রয়োজন নেই, আমি হ্যান্ডেল করে নিতে পারবো। সত্যি পারবে তো? পারবো। ওকে, আমার না হওয়া লিটন ব্রাইড আগামীকাল তাহলে দেখা হচ্ছে। এই 1 মিনিট, কি বলে ডাকলেন আপনি আমাকে? খানিক বিস্ময় খানিক রাগ মিশ্রিত গলায় বললাম। বিনিময়ে উনি গাঢ় করে হাসলেন। না হওয়া লিটল ব্রাইড কিভাবে যেন এসে গেল ডাকতে। তুমি মাইন্ড করেছো? অবশ্যই করেছি। এসব নামে ডাকবেন না আমায় প্লিজ। কেন সন্দেহ হয়? গার্লফ্রেন্ডের কথা বানিয়ে বলেছি মনে হয়। এই প্রশ্নের উত্তরে কিছুই বললাম না আমি। উনি বোধহয় আবারও হাসলেন, বললেন, ওকে ফাইন, রেগে যাওয়ার কিছু নেই। তোমার ভালো না লাগলে আর ডাকবো না এভাবে। লিটন ফ্রেন্ড বলে রাখবো, খুশি? হুম।
মৃদু শব্দে উচ্চারণ করলাম আমি। উনি তাড়া দিয়ে বললেন, আবারও বলছি, কাল জলদি চলে এসো। সম্ভবত কালই তোমার সাথে আমার শেষ দেখা। আসবো। ফোন রেখে বেলকনির দিকে পা বাড়লাম। লাইফ আসলেই আনপ্রেডিক্টেবল। একটা নতুন দিনে কত নতুন মুখের সাথে পরিচয় ঘটতে পারে, কত শত নতুন ঘটনার সম্মুখীন হতে পারি তা কখনোই আগে থেকে চিন্তা করা যায় না। এই যে প্রীতম সাহেব, কখনো স্বপ্নেও কল্পনা করেছিলাম এমন একটা অদ্ভুত মানুষের সাথে একসময় দেখা হবে আমার। খুব অদ্ভুতরে একটা ঘটনা স্মৃতির পাতায় উঠে যাবে। হয়তোবা আগামীকালকের পর আর কখনো দেখা হবে না, কথা হবে না, কিন্তু তার সাথে ক্ষণিকের রোমাঞ্চকর এক ঘটনার এই স্মৃতি মনের খাতায় লেখা থাকবে সারাটা জীবন।